ওয়েলকাম স্টুডেন্ট। আজকে দেখো তোমাদের একটা নতুন অধ্যায় শুরু করব। ক্লাস 12-এর একদম প্রথম অধ্যায়, অর্থাৎ পদার্থের কঠিন অবস্থা বা সলিড স্টেট। তার আগে দেখো একটা দুটো কথা বলে রাখি। সাধারণত তোমাদের দেখে মনে হবে যে এই সলিড স্টেট বা পদার্থের কঠিন অবস্থা অধ্যায়টি সত্যি খুব কঠিন, কারণ এখানে বেশ কিছু 3 ডাইমেনশন ফিগার আসে, যে ফিগারগুলোকে আমরা 2 ডাইমেনশনে বোঝাই বা তোমাদের 2 ডাইমেনশনে পড়তে হয়। সেই কারণে কিছু তোমাদের অসুবিধা হতে পারে। তবে দেখো এইটা একটু যদি 3 ডাইমেনশনে ইমেজ করতে পারো তাহলে দেখবে এই চ্যাপ্টারটার মধ্যে তেমন কাঠিন্য বা কঠিন ব্যাপারটা কিছু নাই। চ্যাপ্টারটা খুব সহজেই দেখবে তোমরা তৈরি করে ফেলতে পারবে। আর এই চ্যাপ্টারটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট কেন? কারণ এখান থেকে বেশ ভালো মার্কসের কোশ্চেন আসে, ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে। শুধু যে বোর্ড লেভেল অর্থাৎ এইচএস লেভেলে নয়, তোমাদের জয়েন্ট লেভেলেও এখান থেকে বেশ ভালো কোশ্চেন আসে। সেই জন্য এই চ্যাপ্টারটা তোমাদেরকে খুব ভালো করে তৈরি করতে হবে। আমিও যতটা সম্ভব চেষ্টা করব সহজভাবে তোমাদেরকে এই চ্যাপ্টারটা পরিবেশন করতে, যাতে তোমরা খুব সহজে এই চ্যাপ্টারটা তৈরি করতে পারো। তাহলে দেখো প্রথমে আসি সলিড স্টেট। তোমরা কি জানো? সলিড অর্থাৎ কঠিন পদার্থের একটা অবস্থা মাত্র। পদার্থ কি হয়? 3টে অবস্থায় থাকে তার নিজস্ব পরিবেশের ভিত্তিতে। অর্থাৎ আমরা কি বলতে পারি যে পদার্থ তোমার কি হয়, যে কোনো পদার্থই কি হয় 3টে অবস্থায় থাকে। কি অবস্থা? কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। এই অবস্থাগুলো দেখো কিসের ওপর নির্ভর করে? বলছে নির্ভর করে দুটো জিনিসের ওপর। কি? পদার্থগুলো যে কণা দ্বারা তৈরি, অর্থাৎ পদার্থগুলো কি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি। সেই কণাগুলো কি হতে পারে? অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে। এই 3 প্রকারের পদার্থ দ্বারা, 3 প্রকারের কণা দ্বারাই তোমার কি হয়? পদার্থ গঠিত হয়। এই যে কণা দ্বারা তৈরি তাদের দুটো জিনিসের উপর, একটা তাপীয় অবস্থা, একটা আন্তরাণবিক আকর্ষণ বল। এখন দেখো তাপীয় অবস্থা এটা তোমার কি করে? এইটা অণুগুলোকে তোমার কি হয়, তাপীয় গতিশক্তি যদি বৃদ্ধি হয় বা তাপীয় অবস্থা যদি বৃদ্ধি পায় তাহলে অণুগুলো কি হয়? পরস্পর থেকে দূরে সরে যায়। অর্থাৎ তাপীয় অবস্থার কারণে বলতে পারি, তাপীয় অবস্থা এটা যদি তোমার কি হয়? বৃদ্ধি পায়, তাহলে এর কারণে তোমার কি হয়? অণু বা কণাগুলি পরস্পর থেকে দূরে সরে যায়। খুব সিম্পল ব্যাপার। কারণ কি হচ্ছে? তাপীয় অবস্থা বা তাপীয় শক্তি বৃদ্ধি করলে অণুগুলোর তোমার কি হবে? খুব দ্রুত একটা কম্পন সৃষ্টি হবে। সেই কম্পনের কারণে অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে। আর কি হয়? আন্তঃআণবিক আকর্ষণ বল। এইটা কি নির্দেশ করে? অণুগুলোর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল আছে, এবং এই আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বলটা তোমার কি হচ্ছে? যদি বেশি হয় তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি হলে কি হয়? অণুগুলো পরস্পরের কাছে আসে। কে আসে? কণাগুলো পরস্পরের কাছে আসে। তাহলে দেখো এইটা পুরোপুরি বিপরীতমুখী প্রক্রিয়া, এবং যেটা নির্ভর করে সাধারণত তোমার কি হয়, তোমার যে কোনো একটা পদার্থের ক্ষেত্রে তার উষ্ণতার উপর নির্ভর, এবং সবাই যে একই উষ্ণতার উপর নির্ভর করে নয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন। কারণ এই অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণের বল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়। এখন দেখো যদি আমরা দেখি তাহলে আমরা গ্যাসের ক্ষেত্রে কি বলতে পারি? অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে কি হয়? তাপীয় অবস্থাটাতে কি হচ্ছে, বা তাপীয় শক্তি কণাগুলোর খুব বেশি হয়। কার থেকে? আন্তঃআণবিক আকর্ষণ বলের থেকে। ফলে গ্যাসগুলো তোমার কি হয়? এখানে গ্যাসের অণুগুলো তোমার কি হয়? যদি আমি দুটো গ্যাসের অণুকে রিপ্রেজেন্ট করি, গ্যাসের অণুগুলো পরস্পরের থেকে দূরে থাকে, এতটা দূরে থাকে। ঠিক একইভাবে গ্যাসের তুলনায় তরলের ক্ষেত্রে কি হচ্ছে? তরলের ক্ষেত্রে তাপীয় অবস্থা তুলনামূলকভাবে তোমার কি আছে? কম। ঠিক আছে, সেই কারণে তরলের ক্ষেত্রে তোমার কি হয়? তরলের ক্ষেত্রে অণুগুলো অপেক্ষাকৃত কাছাকাছি থাকে। ঠিক আছে। আর তোমার কঠিনের ক্ষেত্রে যদি দেখো, কঠিনের ক্ষেত্রে এদের ক্ষেত্রে তাপীয় শক্তি খুব কম হয়। ঠিক আছে, তাপীয় শক্তি খুব কম, আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি হয়। তাহলে কি বললাম? কঠিনের ক্ষেত্রে তাপীয় শক্তি খুব কম, আন্তঃআণবিক আকর্ষণ বলের মান খুব বেশি। সেই জন্য এই পদার্থগুলো কি হয়? পরস্পরের সঙ্গে একদম সংলগ্নভাবে থাকে এবং দৃঢ়ভাবে যুক্ত থাকে। এরা পরস্পরের সঙ্গে কি হয়? এরা পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকে। এবং
এদের ক্ষেত্রে যেমন এখানে দেখো আন্তঃআণবিক ফাঁক আছে, এদের ক্ষেত্রেও ফাঁক আছে, সাধারণত এতটা হয় না, ছবিতে দেখিয়েছি। এদের ক্ষেত্রে তোমার কি হয়, আন্তঃআণবিক ফাঁক তোমার কি হয়, থাকে না। এই আন্তঃআণবিক ফাঁক না থাকার জন্য এরা তোমার কি হয়, সংকোচনশীল নয়, অর্থাৎ সংকোচনশীল নয়। এবং এই দৃঢ়ভাবে পরস্পরের সঙ্গে যুক্ত থাকার জন্য এদের ক্ষেত্রে কি থাকে, এদের ক্ষেত্রে নির্দিষ্ট আকার ও আয়তন থাকে, নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে। ঠিক আছে, তাহলে কঠিন পদার্থগুলোকে আমরা কি বলবো, এদের ক্ষেত্রে অণুগুলো পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। তার কারণ হচ্ছে এটাই, এদের তাপীয় শক্তির পরিমাণ কম, তুলনামূলক আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, কার তুলনায়, তাপীয় শক্তির তুলনায়। ঠিক আছে, ফলে এদের ক্ষেত্রে কি হয়, কণাগুলো পরস্পরের খুব কাছাকাছি থাকে এবং দৃঢ়ভাবে যুক্ত থাকে। দৃঢ়ভাবে যুক্ত থাকার জন্য এদেরকে প্রেসার প্রয়োগ করে আর সংকুচিত করা যায় না, অর্থাৎ সংকোচনশীল নয়। ঠিক আছে, এবং দৃঢ়ভাবে যুক্ত থাকার জন্য কি হচ্ছে, এদের ক্ষেত্রে তোমার কি হয়, নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে। তাহলে দেখো এই হলো তোমার কি আছে, কঠিন পদার্থ। এখন দেখো যদি আমরা কঠিন পদার্থগুলোকে দেখি, তাহলে কঠিন পদার্থগুলোকে তাদের এই অণুর সজ্জার ওপর নির্ভর করে এদেরকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। তাহলে তোমাদের কি বললাম দেখো, যে কঠিন পদার্থের কণাগুলো কি হয়, খুব পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকে। এখন এই কণাগুলো পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে যে যুক্ত আছে, কেমনভাবে আছে, অর্থাৎ কণার সজ্জা কীরকম, কীরূপভাবে কণা সজ্জার বিন্যাস আছে, তার উপরে নির্ভর করে আমরা কঠিন পদার্থগুলোকে দুই প্রকারে ভাগতে পারি। অর্থাৎ কণার সজ্জার উপর নির্ভর করে এরা দুই প্রকারের হয়। একটা হচ্ছে কি ক্লাস আকার কঠিন, একটা হচ্ছে অনিয়তাকার কঠিন। তোমরা এগুলো দেখো আগে জেনে এসছো। ক্লাস আকার কঠিন সাধারণভাবে কোনগুলো আমরা জানি, যে সমস্ত কঠিন পদার্থগুলো তোমার কি আছে, একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকার আছে এবং কণাগুলো তোমার কি হয়, পরস্পরের সঙ্গে সুনির্দিষ্টভাবে তোমার বিন্যস্ত থাকে, এবং যাদের ক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে গলনাঙ্ক নির্দিষ্ট হয়, তাদেরকেই সাধারণত আমরা কি বলি, ক্লাস আকার কঠিন। আর যাদের এগুলো থাকে না, অর্থাৎ কি হয়, নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে না, কণাগুলো সজ্জা তোমার কি হয়, সুনির্দিষ্ট হয় না, সুনির্দিষ্ট বিন্যাস থাকে না, এবং যাদের ক্ষেত্রে তোমার কি হয়, একটা নির্দিষ্ট গলনাঙ্কের তোমার কি একটা নির্দিষ্ট পয়েন্ট বা শার্প পয়েন্ট থাকে না, তাদেরকে আমরা কি বলি, অনিয়তাকার পদার্থ। তাহলে দেখো ক্লাস আকার পদার্থ আমরা কাদেরকে বলবো, সহজভাবে আমরা কি বলতে পারি, যাদের নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, সহজভাবে এটা বলতে পারি। তাহলে এদের ক্ষেত্রে কি হবে, এ পয়েন্ট যদি আমরা বলি, এ পয়েন্ট, তাহলে এদের কি আছে, নির্দিষ্ট জ্যামিতিক আকার নাই, হয়েছে। এদের ক্ষেত্রে দেখো বি পয়েন্টে আমরা কি দিতে পারি, যে কণাগুলি, অর্থাৎ যে কণাগুলো দ্বারা তৈরি, কোন কণা দ্বারা তৈরি বললাম, কি কঠিন পদার্থ, হয় অণু, পরমাণু অথবা আয়ন, অর্থাৎ এই কণাগুলির তোমার এর ক্ষেত্রে তোমার কি হবে, কণাগুলির বিন্যাস কি হবে, সুষম হবে, বা বলতে পারি সুনির্দিষ্ট, কণাগুলির বিন্যাস সুষম বা সুনির্দিষ্ট। এবং এই সুনির্দিষ্ট বিন্যাসটা কি, এই সুনির্দিষ্ট বিন্যাসটা অসীম পর্যন্ত তোমার কি আছে, অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ যতটা তোমার কি হবে, ক্লাস গঠন যতটা হয়ে যাবে, সেই পর্যন্তই তোমার কি হবে, এই সুষম বা সুনির্দিষ্ট বিন্যাস থাকবে, হয়েছে। তাহলে এদের ক্ষেত্রে তোমার কি হবে, বি পয়েন্টে তাহলে কি হবে, কণার বিন্যাস সুনির্দিষ্ট নয়, বা সুনির্দিষ্ট বলে, সুনির্দিষ্ট থেকে আরেকটা ওয়ার্ড খুব ভালো হবে, সুশৃঙ্খল নয়, সুশৃঙ্খল নয়, হয়েছে। তাহলে এখানেও আমরা দিতে পারি, দেখো সুনির্দিষ্ট বা সুশৃঙ্খল নয়। এবার দেখো কোনো ক্ষেত্রে সুশৃঙ্খল হয়, তখন সুশৃঙ্খল হলেও বা কিংবা সুশৃঙ্খল হলেও তার বিন্যাসটা তোমার তার বিস্তারটা তোমার কি হয়, বেশি দূর পর্যন্ত হয় না,
অর্থাৎ কোনো ক্ষেত্রে সুশৃঙ্খল বিস্তার থাকলেও সুশৃঙ্খল বিস্তার থাকলেও তোমার কি আছে, বেশি দূর পর্যন্ত নয়, অর্থাৎ বেশি দূর পর্যন্ত বিস্তৃত নয়। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে কি সুশৃঙ্খল নয় হবে কণাগুলোর বিন্যাস, কোনো ক্ষেত্রে সুশৃঙ্খল বিন্যাস থাকতেও পারে, থাকলে তার বিস্তার বেশি দূর পর্যন্ত হবে না, সামান্য দূর। সি এ 3 নম্বর পয়েন্ট দেখো, সি পয়েন্টটা সেটা খুব ইম্পর্টেন্ট। এদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, গলনাঙ্ক নির্দিষ্ট, অর্থাৎ গলনাঙ্ক নির্দিষ্ট হয়েছে। যেমন দেখো বরফের গলনাঙ্ক তোমার কি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন দেখো এই 0 ডিগ্রি ছাড়া এটা অন্যতে গলবে না, অর্থাৎ কখনো গলনাঙ্ক 1 ডিগ্রি, কখনো -1, এটা হবে না। এবং শুধু তাই নয়, এ যখন অর্থাৎ কঠিন ক্লাস আকার কঠিন যখন গলতে শুরু করবে তার গলনাঙ্কে, সম্পূর্ণ গলন না হওয়া পর্যন্ত উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। অপরদিকে দেখো অনিয়তাকার কঠিন পদার্থের কী হচ্ছে, গলনাঙ্ক নির্দিষ্ট নয়, অর্থাৎ এদের ক্ষেত্রে গলনাঙ্ক তোমার কি আছে, একটা উষ্ণতায় গলন শুরু হবে, তোমার কী হবে, গলন সম্পূর্ণ হতে হতে উষ্ণতা তোমার বেড়ে যাবে। ধরে নাও কোনো একটা কঠিন পদার্থের গলন শুরু হলো 500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, বা আলো যদি কম ধরি 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এখন গলন শুরু হলো 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং গলনও চলছে, উষ্ণতা বৃদ্ধিও চলছে, চলতে চলতে গলন সম্পূর্ণ হলো কত, 265 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে দেখো এদের ক্ষেত্রে গলন শুরু হয়েছিল কত, 250 ডিগ্রি সেন্টিগ্রেডে, কিন্তু গলনটা সম্পূর্ণ হলো কত, যে তোমার 265 ডিগ্রি সেন্টিগ্রেডে। অপরপক্ষে এখানে কি বলেছিলাম, এখানে যদি কোনো কঠিন পদার্থের গলনাঙ্ক কি হয়, 250 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, অর্থাৎ ক্লাস আকার কঠিন পদার্থের, তার ক্ষেত্রে গলন সম্পূর্ণ হবে কত, ওই 250ই গলনটা সম্পূর্ণ হবে, তারপরে উষ্ণতা বাড়বে। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে তোমার কি আছে, গলনাঙ্ক নির্দিষ্ট নয়। সি হচ্ছে এদের গলনাঙ্ক নির্দিষ্ট নয়। ঠিক আছে, এবং এদের যখন গলনাঙ্ক নির্দিষ্ট দিয়ে দিতে পারি, দেখো এদের গলনের লিনতাপও নির্দিষ্ট, অর্থাৎ গলনাঙ্ক হবে গলনের লিনতাপ নির্দিষ্ট। তাহলে এদের ক্ষেত্রে ডি কি হবে, গলনের লিনতাপ নির্দিষ্ট নয়, এরা খুব কি হয়, খুব হয় দৃঢ় অসংলম, অর্থাৎ সংকুচিত হয় না। এরা তোমার কি হয়, তুলনামূলকভাবে কম দৃঢ় বা কম অসংলগ্ন। এবং আরেকটা যেটা এদের ক্ষেত্রে দেখো, সে তোমার এটা কি বললাম, এফ এর ক্ষেত্রে বলতে পারি এরা অসমসারক, অর্থাৎ অ্যানাইসোটপিক। এদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, এদের ক্ষেত্রে সমসারক বা আইসোটপিক। এই ব্যাপারটা কি, খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারটা। সমসারকটা কি বা অসমসারকটা কি বলছে, দেখো অসমসারকটা কি বলছে, এদের যে ভৌত ধর্মগুলো, কী রকম ভৌত ধর্ম, অর্থাৎ তোমার কি আছে, তাপ পরিবাহিতা, বৈদ্যুতিক রোধ, প্রতিসারাঙ্ক, ঠিক আছে, এইরূপ যে ভৌত ধর্মগুলো এদের ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে, ক্লাস আকার কঠিনের ক্ষেত্রে তোমার কি হয়, বিভিন্ন অভিমুখে যদি আমরা পরিমাপ করি তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন পাবো। অপরপক্ষে তোমার এদের ক্ষেত্রে তোমার কি আছে, যে কোনো অভিমুখেই পরিমাপ করি না কেন তাদের ক্ষেত্রে একই হবে। হয়েছে, কারণ এটা পুরোপুরি নির্ভর করে তাদের ক্লাসের গঠনের কারণে। তাহলে কি বললাম, এদের ক্ষেত্রে অসমসারকটা কি, এদের ভৌত ধর্মগুলো তোমার কি আছে, বিভিন্ন অভিমুখে পরিমাপ করলে তার মানটা বিভিন্ন হয়। হয়েছে, যেমন ধরো তোমার অক্ষর ক্লাসের ক্ষেত্রে তোমার কি আছে, যদি তোমাদের লম্বভাবে বল প্রয়োগ করা হয় তাহলে তোমার ক্লাস গঠনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ওদের আড়াআড়িভাবে বল প্রয়োগ করলেই তোমার কি আছে, ক্লাস গঠন ভেঙে যায়।
এইটাকে দেখো আমরা একটু পরিষ্কারভাবে দেখে নেই কী কারণে এই অসমসারক বা সমসারক ব্যাপারটা হয়। তাহলে এখন দেখো আমরা কি দেখব বললাম, সমসারক বা অসমসারক কেন হচ্ছে। প্রথম কথা দেখো আমরা কি বললাম, সমসারক বা অসমসারক হওয়ার কারণ কি, ক্লাসের মধ্যে কণাগুলোর বিন্যাস। তাহলে যখন অসমসারক হচ্ছে তখন আমরা কি বলতে পারি, যে বিভিন্ন অভিমুখে কণাগুলির বিন্যাস বিভিন্ন। আর যখন সমসারক হচ্ছে অর্থাৎ অনিয়তাকার কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে বিভিন্ন অভিমুখে কণাগুলোর বিন্যাস বিভিন্ন। আমরা অসমসারকটা দেখব, দেখো ধরো কোনো একটা কঠিন পদার্থ দুই প্রকারের কণা দ্বারা গঠিত, একটা বড় আর ছোট কণা দিয়েছি, দেখো আলাদা কালার দেওয়া হয়েছে, ব্ল্যাক এবং তোমার গ্রিন হয়েছে। তোমাদের মনে হতে পারে যে কঠিন পদার্থ ভিন্ন প্রকার কণা দ্বারা গঠিত হতে পারে, হ্যাঁ হতে পারে। তোমার দেখো যেমন NaCl এর যে কঠিন কী কণা দ্বারা গঠিত, Na+ কণা আর Cl- কণা দ্বারা গঠিত। তাহলে এখন দেখো আমরা যদি কোনো একটা ধর্মকে, ভালো করে খেয়াল করো, কোনো একটা ধর্মকে আমরা যদি এই রেখা অভিমুখে অর্থাৎ AB রেখা অভিমুখে পরিমাপ করি, তাহলে কি দেখো AB রেখার উভয় পাশে অর্থাৎ AB যে রেখাটা এর উভয় পাশে কি আছে, এখানে দেখো ব্ল্যাক গ্রিন অর্থাৎ ছোট বড় এবং উভয় পাশে উভয় প্রকার কণাই আছে। অর্থাৎ এই রেখার কি হচ্ছে, উভয় পাশে উভয় কণাই আছে, উভয় প্রকার কণা আছে। অপরপক্ষে CD রেখাটা দেখো উভয় পাশে তোমার কি আছে, উভয় প্রকার কণা নাই, অর্থাৎ উভয় প্রকার কণা নাই। ঠিক আছে, তাহলে কি বললাম, AB রেখার উভয় পাশেই তোমার কি আছে, উভয় প্রকার কণা আছে। তাহলে AB অভিমুখে যদি আমরা ধর্মগুলো পরিমাপ করি এক রকমের ধর্ম পাবো, আবার যদি দেখো CD অভিমুখে পরিমাপ করতে যাই তাহলে অন্য রকম ধর্ম পাবো। কেন পাবো, কারণ এখানে দেখো এই অভিমুখে কণাগুলোর বিন্যাস অন্য, কারণ এই রেখার উভয় পাশে তোমার কি আছে, উভয় প্রকার কণা নাই। এর এক পাশে বড় কণা বা এক রকমের কণা, অন্য পাশে আরেক রকমের কণা। তাহলে ক্লাস আকার কঠিন পদার্থের ক্ষেত্রে অসমসারক হওয়ার কারণটা কি, কারণ হচ্ছে এর বিভিন্ন অভিমুখে কণাগুলোর বিন্যাস বিভিন্ন। বোঝা গেছে? ঠিক আছে। আর তোমাদের তো বলেছি যদি কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওর কমেন্টে আমাকে জানাবে, সেটা অবশ্যই আমি তোমাদের উত্তরগুলো দেব। এরপরে দেখো আমরা চলে আসব এই যে ক্লাস আকার পদার্থ করলাম, এই ক্লাস আকার পদার্থের কতগুলো ভিন্ন প্রকারের আমরা পাই, তাদের অণুর প্রকৃতির উপর নির্ভর করে বা আকর্ষণ বলের উপর নির্ভর করে। তাহলে দেখো এবার চলে আসছি আমরা কি, ক্লাস আকার কঠিন পদার্থের শ্রেণীবিন্যাস। কিসের উপর ভিত্তি করে বলছে, কণাগুলির প্রকৃতি, অর্থাৎ কণাগুলো কোনগুলো, অণু, পরমাণু বা আয়ন, এদের যে ভিন্ন প্রকার, অর্থাৎ দেখো অণু হলে তাদের এক প্রকার হবে, পরমাণু হলে তারা আরেক প্রকার হবে, বা আয়ন হলে তারা আরেক প্রকার হবে, এবং তাদের যে ভিন্ন প্রকার এবং তাদের যে আকর্ষণ বল, মেনলি কি হচ্ছে, প্রধানত তাদের আকর্ষণ বল। এই আকর্ষণ বলের উপর নির্ভর করে আমরা ক্লাস আকার কঠিনগুলোকে তোমার কি হচ্ছে দেখো 4টে শ্রেণীতে বিভক্ত করছি। 1 নম্বরে কি দেখো, আণবিক ক্লাস। 2 নম্বরে কি দেখো, 2 নম্বরে আয়নীয় ক্লাস। 3-এ কি দেখো, 3-এ হচ্ছে সমযোজী ক্লাস। 4-এ দেখো ধাতব ক্লাস। হয়েছে? আণবিক ক্লাস যদি দেখো, প্রথমে আমরা বলি আণবিক ক্লাস, তাহলে আমরা কি সহজে বলতে পারি যে আণবিক ক্লাসটা কি হবে। আণবিক ক্লাসটা অর্থাৎ ক্লাস গঠন করবে যে কণাগুলো, সেই কণাগুলো কি হবে, অণু, অর্থাৎ ক্লাস গঠনকারী কণা হলো এখানে অণু। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলতে পারি যে ক্লাস গঠনকারী কণাগুলি হলো অণু, বা বলতে পারো তোমার কি আছে, অণু দ্বারা ক্লাস গঠন হবে। এখন দেখো অণু ভিন্ন প্রকারের হতে পারে, সেই জন্যে এই আণবিক ক্লাসকে আবার 3টে শ্রেণীতে ভাগ করা যায়। কি কি, নন পোলার, পোলার আর হাইড্রোজেন বন্ধনযুক্ত। তাহলে তোমার কি আছে, এ আসছি দেখো নন পোলার, নন পোলার। তাহলে নন পোলারটা কি হবে, যখন তোমার কি আছে নন পোলার অণু দ্বারা, ভালো করে খেয়াল করো, নন পোলার অণু দ্বারা, নন পোলার অণু দ্বারা ক্লাস গঠন হয়।
বা যখন নন পোলার অণু দ্বারা বা নন পোলার অণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে বা পরস্পরের সঙ্গে আকর্ষণ বল দ্বারা আবদ্ধ হয়ে যে ক্লাস গঠন করবে তাকে বলবো নন পোলার ক্লাস। এখন দেখো উদাহরণ দিই, দেখো প্রথম কথা হচ্ছে তোমার কি আছে, কঠিন O2, তোমার নাইট্রোজেন হয়েছে, বা এখানে আরও আমরা বলতে পারি তোমার কি আছে, ধরো হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি। এখন দেখো এখানে তোমাদের মনে হতে পারে প্রথম দুটো দেখে খটকা যে এরা গ্যাসীয় পদার্থ। আমি কি বলেছি, তাপীয় শক্তি এবং তাদের আকর্ষণ বলের উপর নির্ভর করে তোমার কি হচ্ছে, তোমার যে কোনো পদার্থই তিনটে অবস্থায় থাকে, কঠিন, তরল, গ্যাস। সাধারণ তাপমাত্রায় এরা গ্যাসীয় হলেও যদি উষ্ণতা কমিয়ে কমিয়ে যায় তাহলে এরা একসময় কঠিনে পরিণত হবে। যেমন দেখো আরেকটা এখানে খুব ভালো উদাহরণ দেওয়া যায় যে এই গ্যাসের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড, যেটা তোমরা শুষ্ক বরফ রূপে জানো, তাহলে উষ্ণতা নিম্ন উষ্ণতায় এরা কঠিন হবে। এবং এইগুলো দেখো, এইগুলো তোমরা পারমাণবিক আকারে দেখলেও এগুলো তোমার প্রকৃতপক্ষে কি এক পারমাণবিক অণু। নিষ্ক্রিয় গ্যাসগুলো কি হয়, এক পারমাণবিক অণু গঠন করে, তাই তো, এক পারমাণবিক অণু। ফলে এদের ক্ষেত্রে তোমার কি আছে, যেহেতু এরা দেখো এরা সবাই নন পোলার, ফলে এদের ক্ষেত্রে আকর্ষণ বল কি হবে, আকর্ষণ বল কি হবে, আকর্ষণ বল খুব কম হবে। আকর্ষণ বল কম হওয়ার জন্য এদের ক্ষেত্রে তোমার কি আছে, নন পোলারগুলোর ক্ষেত্রে তোমার কি হবে, গলনাঙ্ক তোমার কি হবে, গলনাঙ্ক কম হবে। ঠিক আছে, অপেক্ষাকৃত এরা তোমার কি হবে, কোমল প্রকৃতির কঠিন হবে। ঠিক আছে, পরের যে দুটো দেখো, আর দুটো কি বললাম আমরা, যে পোলার কঠিন, এবং শেষেরটা কি বললাম, যে হাইড্রোজেন বন্ধনযুক্ত। 2 নম্বরে আমরা বা এখানে এ দিয়েছিলাম, বি, তাহলে এখানে কি হচ্ছে, পোলার কঠিন। পোলার কঠিন অবশ্যই আণবিক কঠিন। 3 নম্বরে কি দিলাম, হাইড্রোজেন বন্ধনযুক্ত। ঠিক আছে, 3 নম্বরে না, এটা সি, হাইড্রোজেন বন্ধনযুক্ত। তাহলে দেখো পোলার কঠিন এগুলো তোমার কি হবে, পোলার অণু দ্বারা গঠিত, অর্থাৎ তোমার কি আছে, ক্লাসের কণা পোলার অণু। হাইড্রোজেন বন্ধনযুক্তটা কি হবে, যে এখানে তোমার কি আছে, কণাগুলি, অর্থাৎ কোন কণাগুলি, ক্লাস গঠনের কণাগুলি কি হয়, হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। আগে উদাহরণ দিই, দেখো যাতে, যেমন তোমাদের উদাহরণে বলতে পারি তোমার কি আছে, কঠিন SO2, NH3 ইত্যাদি। এই অণুগুলো কি পোলার, এরা যখন কঠিন অবস্থায় তাপ যাবে তাহলে কি হবে, পোলার আণবিক কঠিন গঠন করবে। এদের ক্ষেত্রে আকর্ষণ বল কি হবে, এই নন পোলারের তুলনায় এখানে দেখো, এখানে আকর্ষণ বলটা কি হয়, এই যে আকর্ষণ বলটা, এদের ক্ষেত্রে আকর্ষণ বল কি, ভ্যান ডার ওয়াল, বা এটাকে অনেক সময় কঠিনের ক্ষেত্রে এটাকে অনেক সময় কি হয়, লন্ডন ফোর্সও বলা হয়। কি ফোর্স, লন্ডন ফোর্স। এর মানটা খুব কম, সেই জন্য এরা নরম প্রকৃতির কঠিন এবং এদের গলনাঙ্ক খুব কম। অপরপক্ষে দেখো এদের ক্ষেত্রে পোলার অণু, তাহলে এখানে আকর্ষণ বল কি হবে, এখানে আকর্ষণ বল ডাইপোল আকর্ষণ বল হবে। ঠিক আছে, এই ডাইপোল আকর্ষণ বলের মানটা এই ভ্যান ডার ওয়াল বা লন্ডন ফোর্স অপেক্ষা বেশি, ফলে এদের কঠিনগুলো তোমার কি হবে, অপেক্ষাকৃত দৃঢ় হবে। এদের ক্ষেত্রে তোমার কি আছে, গলনাঙ্ক কি হবে, এদের গলনাঙ্ক কি হবে, নন পোলার অপেক্ষা পোলারের ক্ষেত্রে গলনাঙ্ক তোমার কি হবে, বেশি হবে। অপরপক্ষে হাইড্রোজেন বন্ধন দ্বারা কঠিন, দেখো সেইগুলোই হাইড্রোজেন বন্ধন দ্বারা কঠিন গঠন করবে যাদের ক্ষেত্রে তোমরা জানো যে পোলার OH বা ON বা কি হতে পারে OF ইত্যাদি, এই বন্ধনগুলো থাকে, কারণ এটাই তোমরা জানো হাইড্রোজেন বন্ধনের শর্ত। তাহলে এই বন্ধনগুলো থাকে, যেমন ধরো কঠিন বরফে কি থাকে, যে জলের অণুগুলো পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে এদের ক্ষেত্রে আকর্ষণ বলটা কি বললাম, আকর্ষণ বল কি, হাইড্রোজেন বল। এই হাইড্রোজেন বন্ধন আকর্ষণ বলের মান কি হচ্ছে, ডাইপোল আকর্ষণ বল অপেক্ষা বেশি।
ফলে এদের তুলনায় অর্থাৎ পোলারের তুলনায় হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে যে কঠিনগুলো, সেই কঠিনগুলোর ক্ষেত্রে তোমার গলনাঙ্ক তুলনামূলকভাবে কী হবে, আরও একটু বেশি হবে। তবে হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনের মানের বা আকর্ষণ বলের মান ভিন্ন হয়, ফলে সব হাইড্রোজেন বন্ধনযুক্ত ক্লাসের গলনাঙ্ক যে একই হবে সেটা তো নয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হবে। যেমন বরফের ক্ষেত্রে তোমরা জানো গলনাঙ্ক কত হচ্ছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। এদের ক্ষেত্রে তুলনামূলকভাবে কঠিন পদার্থটা কি দৃঢ় হয়েছে। তাহলে এই গেল তোমার কি, দেখো এখানে যেটা ছিল তোমার আণবিক ক্লাস, এরপরে আসছি দেখো আয়নীয় ক্লাস। পরে আসছি আমরা দেখো 2 নম্বরে আমাদের ছিল কি আয়নীয় ক্লাস। আয়নীয় ক্লাস, তাহলে আয়নীয় ক্লাসের ক্ষেত্রে দেখো আয়নীয় ক্লাস কারা গঠন করবে বা আয়নীয় ক্লাস কারা গঠন করে, আয়নীয় যৌগগুলি। আয়নীয় যৌগ এইটা, অর্থাৎ তাহলে তোমার কি হবে, ধরো NaCl, Na2SO4, KCl, বা তোমার কি আছে জিঙ্ক সালফাইড, ZnS ইত্যাদি আয়নীয় ক্লাস যৌগগুলো তোমার কি হচ্ছে, এই প্রকার ক্লাস গঠন করবে। এদের ক্ষেত্রে দেখো কি হয়, এদের ক্ষেত্রে তোমার কি আছে, বিপরীত আয়নগুলি, অর্থাৎ বিপরীত আয়নগুলি যেমন ধরো NaCl এর ক্ষেত্রে কি হচ্ছে, NaCl এর কি হচ্ছে বিপরীত আয়ন কি, Na+Cl-, এই আয়নগুলি ক্লাস গঠন করে এবং এরা তোমার কি হয়, এরা তোমার দৃঢ় কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ কুলম্বীয় আকর্ষণ দ্বারা যুক্ত থাকে, কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। এবং তোমরা জানো অন্য যে আকর্ষণ বলগুলো আমরা এখন বলেছি তার তুলনায় কুলম্বীয় আকর্ষণ বল, এই আকর্ষণ বলের মান কি হচ্ছে, এই আকর্ষণ বলের মান বেশি। এই আকর্ষণ বলের মান বেশি হওয়ার জন্য এদের ক্ষেত্রে তোমার কি হয়, কণাগুলি অর্থাৎ বিপরীত আয়নগুলি পরস্পরের সঙ্গে খুব দৃঢ়ভাবে যুক্ত থাকে। এই দৃঢ়ভাবে যুক্ত থাকার জন্য এদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, এদের ক্ষেত্রে তোমার গলনাঙ্কের মান খুব বেশি হয় এবং এখানে তোমার কি হচ্ছে, এই কণাগুলোর ভিন্ন সুষম বিন্যাসের জন্য তোমার কি হয়, একটা কঠিন ক্লাস গঠন করে। এবং এদের ক্ষেত্রে আর কি হয়, এরা খুব দৃঢ় হয়, ভঙ্গুর প্রকৃতির হয়, দৃঢ় ভঙ্গুর প্রকৃতির হয় এবং এদের গলনাঙ্ক বেশি। এবং তোমরা জানো এরা তোমার কি হচ্ছে, সাধারণতভাবে তাপ এবং তড়িতের কুপরিবাহী, কখন কঠিন অবস্থায়, যদি তাকে জলীয় দ্রবণে বা তোমার কি হচ্ছে গলিত অবস্থায় এরা তোমার কি হয়, তড়িৎ পরিবহন করতে পারে। পরেরটা আমাদের কি ছিল দেখো, আয়নীয় কঠিন। তোমরা খেয়াল করো, যারা নোটগুলো টুকেছো তাদের খাতায় আছে আয়নীয় কঠিন। এরপরে কি ছিল 3 নম্বরে সমযোজী। কঠিন, সমযোজী কঠিনগুলো দেখো এখানে তোমার কি আছে, আগে দেখো আমি উদাহরণগুলো দিয়ে দিচ্ছি। যেমন ধরো গ্রাফাইট, হীরক, সিলিকা অর্থাৎ তোমার কি আছে SiO2, সিলিকন কার্বাইড SiC, বোরন নাইট্রাইট ইত্যাদি। তাহলে এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এই হীরক এখানেও কার্বন, গ্রাফাইট, হীরক এখানেও কার্বন, ঠিক আছে, সিলিকন কার্বাইড, বোরন নাইট্রাইট, এরা সব দেখো এই কঠিনগুলো কারা গঠন করছে, দেখো অধাতব পরমাণুগুলো হয়েছে। তাহলে অধাতব পরমাণুগুলো কি বলতে পারি, পরস্পরের সঙ্গে দৃঢ় সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে তোমার কি আছে, ত্রিমাত্রিক একটা বৃহৎ ক্লাস গঠন করে হয়েছে। এবং এরা তোমার কি হচ্ছে, দৃঢ় সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে এরা কি বললাম, এরা তোমার কি হচ্ছে, দ্যাট ইজ দৃঢ় সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। এদের মধ্যে দেখো তোমরা ইতিমধ্যে গ্রাফাইট এবং হীরকের ক্লাস গঠন তোমরা পড়ে এসছো এর আগের ক্লাসে, ঠিক আছে। এই সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকার জন্য এদের তোমার কি আছে, কাঠিন্যের পরিমাণ খুব বেশি বা গলনাঙ্ক তোমার খুব বেশি হয়।
এবং এই জাতীয় পদার্থগুলো সাধারণত তোমার কী হচ্ছে এইরূপ দৃঢ় বন্ধন দ্বারা যুক্ত থাকার জন্য এরা সাধারণত কী হয়, তাপ এবং তড়িতের কুপরিবাহী সাধারণভাবে। তাহলে কি বললাম, এরা কি হয়, তাপ ও তড়িৎ এর কুপরিবাহী, তাপ এবং তড়িতের কুপরিবাহী। কিন্তু এখানে দেখো তড়িতের কুপরিবাহীর ব্যতিক্রম তোমরা কি জানো, ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট। তাপের পরিবাহীর ব্যতিক্রমকে হীরক। হয়েছে। সাধারণভাবে তোমার কি আছে, গ্রাফাইট তড়িৎ পরিবহন করে, হীরক তোমার কি আছে তাপের খুব সুপরিবাহী হয়। হয়। তাহলে কি হচ্ছে, আমরা সমযোজী কঠিন কোণগুলোকে বলবো যখন তোমার কি আছে বিভিন্ন অধাতব পরমাণুগুলো সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে একটা বৃহৎ ক্লাস গঠন করবে বা বৃহৎ ত্রিমাত্রিক ক্লাস গঠন করবে, সেই ক্লাস কি বলবো আমরা, কি আছে, সমযোজী আণবিক ক্লাস। হয়েছে। এখানেও দেখো আণবিক কথাটা ব্যবহার হচ্ছে, আণবিক ক্লাস বলছি, সমযোজী ক্লাস। ঠিক আছে। এখানে যেমন দেখো গ্রাফাইট হীরকের ক্ষেত্রে পরমাণু দ্বারা গঠিত হয়েছে সরাসরি শুধুমাত্র একরকম পরমাণু, এখানে তোমার কি হয়েছে ভিন্ন পরমাণু দ্বারা। কারণ তোমরা সিলিকার গঠন মোটামুটি হয়তো একটু দেখেছো, সিলিকা অক্সিজেন সিলিকা, অক্সিজেন সিলিকা, অক্সিজেন সিলিকা, এইরূপভাবে তোমার কি হয় অসীম দূরত্ব পর্যন্ত এইরকম ইউনিট যুক্ত থাকে। ঠিক আছে। এই রকম অসংখ্য ইউনিট পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এরকম একটা কঠিন গঠন করে। তাহলে আমাদের দেখো 3 প্রকারের কঠিন হয়ে গেল, কি কি হলো, আণবিক ক্লাস, আয়নীয় ক্লাস, সমযোজী ক্লাস। আর একটাই আমাদের আছে তোমার কি আছে, ধাতব ক্লাস। তাহলে আমাদের আলোচনা করতে আর কি বাকি রইল ক্লাসের গঠনের মধ্যে, ধাতব ক্লাস। 4 নম্বরে আমাদের ছিল দেখো কি হচ্ছে ধাতব ক্লাস। ধাতব ক্লাস। এখানে দেখো ধাতব পরমাণুগুলো যুক্ত থাকে, বা এই ধাতব ক্লাস কি হয়, ধাতব পরমাণু দ্বারা গঠিত। তারা কি বন্ধন দ্বারা যুক্ত থাকে, ধাতব বন্ধন। এদের বিশেষ প্রকার বন্ধন ধাতব বন্ধন। ধাতব বন্ধনের ক্ষেত্রে দেখো অনেক তথ্য প্রচলিত আছে, তাদের মধ্যে তোমার কি আছে, ইলেকট্রন সমুদ্র মডেলটাই অধিক ব্যবহারযোগ্য, অর্থাৎ ইলেকট্রন সমুদ্র মডেল। এই ইলেকট্রন সমুদ্র মডেলটা কি, ইলেকট্রন সমুদ্র মডেল হচ্ছে ধাতব আয়ন, ধাতব আয়ন ও মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনের মধ্যে আকর্ষণ। তাহলে দেখো এর যদি উদাহরণ চাই, উদাহরণ তোমরা সহজেই দিয়ে দেবে, যে কোনো কঠিন ধাতু, জিঙ্ক ধাতু, লোহা, সোনা বা রূপো ইত্যাদি যে বিভিন্ন ধাতুগুলো আছে, সেই ধাতুগুলো এই প্রকার তোমার কি হয় ক্লাস গঠন করে। এখন দেখো এই ক্লাসে কি বললাম, ধাতব বন্ধন। ধাতব বন্ধনটা কি, ইলেকট্রন সমুদ্র মডেল দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি। সেখানে কি থাকে, ধাতব আয়ন ও মুক্ত ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল। অর্থাৎ এখানে বলছে ধাতুগুলো কি করে, ধাতুগুলো তোমার কি হচ্ছে, তাদের যোজক কক্ষের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে অর্থাৎ তাদের যোজক কক্ষে যেগুলো ছাড়তে পারে সেই ইলেকট্রনগুলো ছেড়ে দিয়ে কি হয়, ধাতব ক্যাটায়নে পরিণত হয়। এবং ওই ইলেকট্রনগুলো তোমার কি হয়, যদি আমরা বলি এইটা একটা ধাতব ক্লাস, তোমার কি আছে ইলেকট্রনগুলো চারিদিকে এরকম তোমার কি হয় ছড়িয়ে থাকে, অর্থাৎ একটা ইলেকট্রনের সমুদ্র গঠন করে। ঠিক আছে, ইলেকট্রনের সমুদ্র গঠন করে। তার মধ্যে দেখো যে ধাতব পরমাণুগুলো, তার মধ্যে তোমার কি আছে থাকে, আমি একটা করে প্লাস মাইনাসই দিচ্ছি, যে কোনো প্লাস মাইনাস হতে পারে, অর্থাৎ তোমার কি আছে Mn প্লাস হতে পারে, ইলেকট্রনের তো একটাই মাইনাস হবে, এরকম থাকে। অর্থাৎ তাহলে কি বললাম, ধাতব পরমাণুগুলো যোজক কক্ষের ইলেকট্রনগুলো ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ইলেকট্রনগুলো তোমার কি আছে ধাতব ক্লাসের মধ্যে একটা ইলেকট্রন সমুদ্র গঠন করে। তার মধ্যে তোমার কি আছে এই ধাতব ক্যাটায়নগুলো তোমার কি আছে তার মধ্যে দেয়া থাকে বা সাজানো থাকে। এই ক্যাটায়ন এবং এই ইলেকট্রনের মধ্যে একটা তোমার কি স্থির তাড়িতিক আকর্ষণ বল সৃষ্টি হয়। এবং যেখানে খুব ভালো করে দেখবে অন্য তুলনায় এটা পার্থক্য হচ্ছে, এখানে এই ধাতুর সঙ্গে এই ইলেকট্রন বা এই ধাতুর সঙ্গে এই ইলেকট্রন এরকম কোনো আকর্ষণ বল থাকে না।
বা কোনো ইলেকট্রন, অর্থাৎ এই ইলেকট্রনটা এর অধীনে বা এই ইলেকট্রনটা এর অধীনে, এরকম কোনো ধাতুর অধীনে কোনো ইলেকট্রন থাকে না। মুক্ত ইলেকট্রনগুলো সারা ধাতব ক্লাস জুড়ে বিচরণ করে, তার মধ্যে ধাতব আয়নগুলো থাকে। ফলে তোমার কী আছে, এদের মধ্যে আকর্ষণ বলটা কোনো ডিরেকশনাল ফোর্স না, অর্থাৎ নির্দিষ্ট অভিমুখে যে কাজ করে এই রূপ না, যে কোনো অভিমুখে একটা দৃঢ় আকর্ষণ বল কাজ করে ক্যাটায়ন অর্থাৎ ধাতব আয়ন এবং ইলেকট্রনের মধ্যে। ঠিক আছে, এই যে বন্ধনটা অর্থাৎ এই আকর্ষণ বল দ্বারা যে বন্ধন সৃষ্টি হয় সেটাকেই আমরা বলি কী হচ্ছে, ধাতব বন্ধন। এখানে কি বললাম, ইলেকট্রনগুলো তোমার কি হয়, ধাতব ক্লাসের মধ্যে মুক্তভাবে বিচরণ করতে পারে। মুক্তভাবে বিচরণ করতে পারার জন্য দেখো ধাতব ক্লাস তোমার কি হচ্ছে, তাপ এবং তড়িতের তোমার কি হয়, খুব সুপরিবাহী হয়। আর এই ক্লাস তোমার কী হচ্ছে, দৃঢ় আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে বলে সাধারণত ধাতব ক্লাস কী হয়, খুব দৃঢ় কঠিন হয়। তবে নরম ধাতব বা সফট কঠিনও তোমরা জানো, যেমন সোডিয়াম ধাতুর ক্লাস সফট কঠিন। অপরপক্ষে তোমার যদি বলি আমরা সোনা গোল্ডের ক্লাস খুব দৃঢ়। ঠিক আছে, তাহলে এই গেল দেখো কঠিনের সম্পর্কে প্রাথমিক আলোচনা। কিন্তু এখানে দেখো তোমাদের এই চ্যাপ্টারের যে উদ্দেশ্য কঠিন ক্লাসের গঠন, সেটাকে এখনও যায়নি। আমরা পরের ক্লাস থেকে আসবো ক্লাসের গঠন। আজকের ক্লাসটা শুধুমাত্র চ্যাপ্টারের সূচনা হলো এবং কঠিনের কীরকম তোমার কি হয় বন্ধন বা কঠিনের কীরূপ প্রকৃতি হয় সেইগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করা হলো। তাহলে তোমরা এইটুকুটা এখন ভালো করে তৈরি করো। পরের ক্লাসে আমরা তোমার কি আছে, ক্লাসের যে বিভিন্ন গঠন হয় সেই গঠনগুলো নিয়ে আলোচনা করব।